একটা জিনিস আমি বুঝি একটা ওয়ার্ডে, ইউ শুড বি টেররিস্ট, স্পোর্টস টেররিস্ট। আমরা টেররিজম দিয়ে করি, আমরা বলি। আমি দেখেছি জার্মান প্লেয়ারদের, আমি দেখেছি হল্যান্ড প্লেয়ারদের, আমি দেখেছি ওরা কী করে প্রিপারেশন নেয়, কেন দে আর দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এটাই আমাদের ভারতীয়দের মধ্যে নেই? ভারতের মধ্যে আছে, সুপ্ত জায়গা আছে। ভারতীয়রা তখনই জেগে ওঠে যখন বিরাট একটা বিরাট একটা দেশে প্রবলেম তৈরি হয়। ভারতবর্ষ একটা বিশাল শক্তি, কিন্তু সেই শক্তিটা আমাদের 90% বলা উচিত না, এটা আমাদের স্পিরিচুয়াল জায়গায় আমরা ওইটা নিয়ে যাই। আমরা স্পিরিচুয়ালি আমরা এত স্ট্রং, সেই স্পিরিচুয়ালি যে 10% যদি স্পোর্টস জগতে আসতো, আমি দেখেছি স্পিরিচুয়ালি তারা 100 কিলোমিটার 200 কিলোমিটার হেঁটে হেঁটে খালি পায়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে স্পিরিচুয়ালি? তার 10-25% যদি আমাদের স্পোর্টসে লাগায়, স্পোর্টসে দিই, আমাদের দেখবেন আমরা উই আর দ্য লিডিং ইন দ্য ওয়ার্ল্ড। এক্সট্রা টাইম। নমস্কার বন্ধুরা, আমি সাইফ। এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। এক্সট্রা টাইম বাংলায় নানা রকম ইন্টারভিউ আসে, আপনারা দেখেন, শেয়ার করেন, লাইক করেন, অনেক কমেন্ট করেন। কিন্তু আমার পাশে যে মানুষটি বসে আছেন, আক্ষরিক অর্থে এই মানুষটির যতটা প্রচার প্রসার হওয়া দরকার ছিল সেটা হয়তো হয়নি, কিন্তু নীরবে তিনি সেই 1988-89 সাল থেকে ভারতীয় ফুটবলের উদ্দেশ্যে নিজেকে নিবেদন করেছেন। কিভাবে? টাটা ফুটবল একাডেমি ভারতীয় ফুটবলে অনেক মণিমাণিক্য দিয়েছে। সে কার্লটন চ্যাপম্যান থেকে দীপেন্দু বিশ্বাস, অনিত ঘোষ থেকে সুব্রত পাল, কার ছেড়ে কার নাম বলবেন, রেনেডি সিং, কার ছেড়ে কার নাম বলবেন। 2010 পর্যন্ত তিনি কখনো কোচ, কখনো হেড কোচ, এবং লাস্ট 10 বছর তো টেকনিক্যাল ডিরেক্টর। সেই রঞ্জনদা 2010-এ যখন টাটা ফুটবল একাডেমি ছেড়ে দিলেন, তারপর থেকে সেই একাডেমির নাম কি শুনতে পান? দুর্ভাগ্য আমাদের। রঞ্জনদা যেখানে যান সাফল্য সঙ্গে থাকে। 2010-এর পর তিনি দায়িত্ব নিলেন পুনে এফসি একাডেমির, অমরিন্দার, শুভাশিস তার হাতে তৈরি। তারপর এলেন ইস্ট বেঙ্গলে, সেখানে বিদ্যাসাগর, মেহতাব সিং, নিখিল পূজারি এই মানুষটির হাত ধরে এসেছে, যেখানে হাত দিয়েছেন মিরাজ টাচ। ফুটবলার তৈরি করা তার নেশা। সবার আগে বলুন রঞ্জনদা, কেমন আছেন? নমস্কার, আমি ভালো আছি। এই মোমেন্টে গোকুলামে আমি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করছি। এখন মেয়েদের টিমটা এসছে IW এর খেলতে কালকে ইস্ট বেঙ্গলে। তো আমাদের কোচ, মেয়েদের কোচটি গেছে বিয়ে করতে, তাই জন্য আমি এসছি। ভালো লাগলো, বহুদিন পর কলকাতায় এলাম। রঞ্জনদা যখন কলকাতায় আসেন সেটা হোমকামিং হয়। কলকাতা, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহাবাডান বা প্রচুর বন্ধু বান্ধব এখানে ফুটবলের সঙ্গে যারা জড়িত আছে, এটা ভেতরে খুব একটা ঘরোয়া ফিল হয় আমার। তো আজকে গেছিলাম ইস্টবেঙ্গল মাঠে, যখন ফিরছিলাম মোহনবাগান মাঠও দেখছিলাম। মোহনবাগানের শুভাশিস আমারই ছাত্র, চ্যাম্পিয়ন হয়েছে। ওকে কাল বা পরশু দিন ওকে ধন্যবাদ জানাবো, দেবাশিসকেও বলবো। তো ফুটবল হচ্ছে আমার জীবনের একটা বিশাল জায়গা জড়িয়ে আছে। রঞ্জনদা, জীবনে কি একটা আফসোস আছে যে কলকাতা ফুটবলে বেশি সময় কাটাতে পারলেন না? না, তা না। হ্যাঁ, 89-এ যখন জয়েন করেছিলাম টাটা ফুটবল একাডেমি, তখন আমাদের সঙ্গে ছিলেন চুনিদা, ছিলেন হাবিবদা, ছিলেন। ইন্ডিয়ান ফুটবলে আমার অত তখন অভিজ্ঞতা ছিল না। জার্মানিতে বহু বছর ছিলাম, 20 বছর ধরে। নতুন এসেছিলাম, ওখানেই পড়াশোনা করতাম, ফুটবলের উপরেই সব কিছু, কলোনে কাজ করতাম। তো আমাকে ঋষিমুদি এনেছিলেন TFA-তে। তো চুনিদা, হাবিবদা, তারপরে এলেন PK ব্যানার্জি, তারপরে এলেন অরুণ ঘোষ। কিন্তু বিশেষ করে চুনিদা আর হাবিবদা যেভাবে আমাকে ইন্ডিয়ান ফুটবলের সম্বন্ধে বুঝিয়েছিল, রঞ্জন একাডেমি তো টাটা চালু করেছে, কিন্তু এক্সপেকটেশন একটা বিশাল বড় গোটা ভারতবর্ষে। আর টাটা ফুটবল হচ্ছে প্রথম রেভলিউশনারি একাডেমি। তখন কোনো একাডেমি চালু হয়নি, না অ্যাথলেটিক, না টেনিস, না ব্যাডমিন্টন,
টাটা ফুটবল একাডেমি হচ্ছে রেভলিউশন একাডেমি। তো আমাদের অনেক দায়িত্ব আছে যে একাডেমিটা সাকসেস করার জন্য। তো আমি চেষ্টা করেছিলাম একটা মডিউল তৈরি করতে, যে মডিউলটা ভারতবর্ষে যেন ফিট করে। তা আমরা 91 থেকে আমরা রেজাল্ট পেতে চালু করি কন্টিনিউয়াসলি। তারপরে তো ননস্টপ প্রচুর ছেলে বেরিয়েছে, প্রচুর ওখান থেকে ইন্ডিয়া টিম তৈরি হতো। তো ভারতবর্ষের যেটা ফুটবলিং ইনফ্রাস্ট্রাকচার বা ফুটবলের একটা ইমোশন, কারণ ভারতবর্ষের কেন নানা ল্যাঙ্গুয়েজ, নানা ভাষা, নানা সব কিছু, সবাইকে নিয়ে আমাদের একটা ইন্ডিয়া টিম তৈরি করা একটা বিরাট ডিফিকাল্ট টাস্ক ছিল। যাই হোক, চুনিদের একটা বিশাল হেল্প, সাহায্য আমরা পেয়েছিলাম, হাবিবদার অবশ্যই সাহায্য পেয়েছিলাম। তো সব সেই মতো করে আমাদের আমাদের শিডিউলটা তৈরি করেছিলাম, যেটা আমাদের 400 আওয়ার্স ট্রেনিং প্রোগ্রাম, একটা ছেলেকে কমপ্লিট করতেই হবে, সেটা একটা বিরাট সাকসেসফুল আমরা কাজ করতে পেরেছি। আর যাই হোক, প্রচুর ছেলে ওর মধ্যে থেকে বেরিয়েছে, প্রচুর ছেলে, বিশেষ করে প্রচুর বাঙালি ছেলে বেরিয়েছে। মানে সে গোল বলে শেষ করা যাবে না। শঙ্করলাল চক্রবর্তী থেকে অরিন্দম থেকে চালু করে আমি নাম সুব্রত পাল বলে শেষ করতে পারবো না, কত শয়ে ছেলে বেরিয়েছে। দীপঙ্কর, দিবেন্দু থেকে বসি, দীপঙ্কর তো খুবই ভালো প্লেয়ার ছিল অবশ্যই। যাই হোক, প্রত্যেকেই ভালো প্লেয়ার। তো ওই সিস্টেমটা বেঙ্গলে না থেকেও টিএফএ কিন্তু বেঙ্গলের জন্য প্রচুর কাজ করে গেছে। একটা আফসোস আছে যে এখন জাতীয় দলে বাঙালি প্লেয়ার একমাত্র সুভাষী, সেটাও আপনার তৈরি করা, এবং বাঙালি ফুটবলার খুব কমে যাচ্ছে। এর কারণটা কি বলে মনে হয়? বাঙালি ফুটবলারদের আমি যেটা বুঝতে পেরেছি, আমার জানি না আমার ভুল না খারাপ, বাঙালি ট্যালেন্টেড বাচ্চাদের বেঙ্গলের বাড়ি গিয়ে বড় হতে হবে, কারণ বেঙ্গলের সিস্টেম আলাদা আর বাইরের সিস্টেম। টাটা ফুটবল একাডেমিতে প্রচুর বাঙালি ছেলে কেন বেরিয়েছে, বা পুনে এফসিতে সুভাষিস সব ওখান থেকে বড় হয়েছে। ওখানকার বাইরে একটা আলাদা ধরনের প্রেশার থাকে, ঘর থেকে বেরিয়ে গিয়ে একটা আলাদা ধরনের প্রেশার থাকে, থাকবেই। ওখানে কসমোপলিটন জায়গা থাকবে, অন্যান্য নানা প্রচুর স্টেট থেকে ডিফারেন্ট ছেলেরা আছে, ওদের মধ্যে একটা নিজেদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হয়। নর্থ ইস্ট বাচ্চাদের সঙ্গে, পাঞ্জাবি বাচ্চাদের সঙ্গে একটা প্রেশার তৈরি হয়। সেই প্রেশারটা ছোটোবেলার থেকে এটা অন্য জায়গায় লেভেলে নিয়ে যায়। এখানে যারা বাঙালি ছেলেরা বড় চাই, বলছে না কোনটা খারাপ কোনটা ভালো, কারণ আমি যখন কোলন একাডেমিতে কাজ করতাম, আফ্রিকান ছেলে, ব্রাজিলিয়ান ছেলে, ল্যাটিন আমেরিকান ছেলে ওই একাডেমিতে বড় হতো। কসমোপলিটন একটা সিস্টেমের মধ্যে বিরাট প্রেশার ছিল, ওখান থেকে ফাট করে স্পিডে বাচ্চারা বেরোয়। আর বিশেষ করে আমাদের ওখানে আমি জার্মানিতেও দেখেছি বা টিএফে তো আমাদের এক্সাম ছিল, প্রতি 50 আওয়ার্সের পরে আমাদের এক্সামগুলো হতো, টেকনিক্যাল এক্সাম, ট্যাকটিক্যাল এক্সাম, যে কতটা ডেভেলপ করেছে। কারণ যে কোনো জিনিস হচ্ছে প্রেশারের মধ্যে পড়ায়, সেই জানি না এখানে সেই জন্য এক্সামসগুলো নেওয়া হয় কেন। তারপরে ম্যাচ অ্যাসেসমেন্ট এক্সামস, আমাদের নিজেদের মধ্যে এক্সামগুলো হতো, প্রচুর প্রেশারে বাচ্চাগুলো বড় হতো, যেটা বিদেশি একাডেমিগুলোতে বড় হয়। আমি বলছি না বাংলাদেশের মধ্যে প্রচুর আছে, কিন্তু বেঙ্গল থেকে বেরোতে হবে। এবার আমি একটা প্রশ্ন রাখতে চাইছি, কল্যাণ চৌবেও তো আপনার একাডেমির থেকে পাস আউট, টাটা ফুটবল একাডেমি। কল্যাণ চৌবে প্রেসিডেন্ট হয়েছেন এআইএফএফের, পরবর্তীকালে কোনো পরামর্শ দিয়েছেন? না, ও যদি চায় আমি নিশ্চয়ই দেবো, কিন্তু এটা বুঝতে হবে কল্যাণও আমার সাথে বহুবার জার্মানি গেছে, আমার টিএফএ বাংলা ওখানে গিয়ে মাসের পর মাস ক্যাম্প করেছি। দেখুন, একটা পারফরমেন্স অপারেশন প্ল্যান আর অ্যাডমিন অপারেশন প্ল্যানের মধ্যে খুব একটা ক্লোজ রিলেশন থাকে। আমি বলছি না বলছি না যেটা সম্ভব না অসম্ভব বলবো না। আমাদের দেশে প্রচুর ট্যালেন্ট আছে, এখন আমি কেরালা বাচ্চাদের নিয়ে ঘাটছি, আমাদের দেশে প্রচুর পোটেনশিয়াল আছে। কিন্তু যেটা মনে হয়, আমি এখন এই মুমেন্টে বাঙালি ছেলেদের নিয়েই বলবো, বাঙালি ছেলেদের ছোটোবেলায় এখান থেকে বেরোতে হবে। যেমন মণিপুরি ছেলেরা গোটা ভারতবর্ষে স্প্রেড করে গেছে, তাই জন্য মণিপুরি ছেলেরা বাংলার বাইরে বেরোচ্ছে না। মণিপুরি ছেলেরা এখন যেখানে ক্লাবে বলুন, যেখানে সব মণিপুরি ছেলেরা খেলছে বা মিজোরামের ছেলেরা খেলছে, ওরা কিন্তু ছোটোবেলার থেকেই বেরিয়ে গেছে। আমাদের বেঙ্গলের ছেলেদের বেরোতে হবে, একটু অ্যাডভেঞ্চারাস হতে হবে, কারণ ফুটবলটা হচ্ছে এখন প্যান ইন্ডিয়া, খুঁজতে হবে, একটু অ্যাডভেঞ্চারাস হতে হবে। কারণ গোকুলমও কেরালা, আমার এখানেও প্রচুর মণিপুরি যেতে, কেন বেঙ্গলি বাংলার ছেলেরা নেই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে
যদি বেঙ্গল থেকে না বেরো, বেঙ্গলি যেমন মণিপুরি ছেলেরা কেরালার গিয়ে ফুটবল খেলছে, বা রাজস্থানে গিয়ে খেলছে, বা সব জায়গায় ভরে গেছে। তো আমার যেটা মানে বেঙ্গলে প্রচুর ট্যালেন্ট, এটা ভুল কথা যে বেঙ্গলে ট্যালেন্ট নেই, কিন্তু ট্যালেন্টগুলো এখন ট্যালেন্টের বাইরে বেরিয়ে একটুখানি অ্যাডভেঞ্চারাস হতে একটু হবে। বাইরে বেরোতে হবে, একটু বাইরে বেরোতে হবে। রঞ্জন দা, আফসোস হয় যে দ্রোণাচার্য পুরস্কার মিলল না? আমি তো কোনোদিনই দ্রোণাচার্য বা কোনোদিনই আমি এগোই না। আমি আমার কাজ করছি। আমি ভারতবর্ষে যখন জার্মানি ছেড়ে এসেছিলাম, যেটা আমার স্বপ্ন ছিল যে বেঙ্গল আমাদের ভারতবর্ষ একদিন এশিয়ান ফুটবলে যাবে, স্বপ্ন নিয়ে এসেছিলাম, কাজ করে আছে, স্বপ্নটা পরিপূর্ণ হলো না, খুব মনে মনে দুঃখ লাগে, এখনও লড়ে যাচ্ছি। কিন্তু এতটুকু বলবো, কারণ আমি তো গোটা ইউরোপিয়ান ফুটবল পুরো ঘুরে প্রতি বছর এখনও যাই। ভারতবর্ষের ট্যালেন্টের অভাব নেই কোনো টাকা না। ভারতবর্ষে একটা সময় এশিয়ান চ্যাম্পিয়নশিপ হয়েছিল, চুনিদা, প্রদীপদা, অরুণদা, সবার সাথে, ভাবিদা, সবার সাথে কাজ করলাম। কিন্তু এতটুকু বুঝলাম ভারতবর্ষের মধ্যে প্রচুর পোটেনশিয়াল আছে, কিন্তু সেই পোটেনশিয়ালটাকে এটার কারণটা কি? মানে কোন, আপনার কি মনে হয় যে মেন কারণটা কি, যে কারণে আমরা পাচ্ছি না? আমাদের কি প্যাটার্ন অফ ফুটবলের সমস্যা আছে? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার, সব পৃথিবীর সব জায়গায় এক ধরনের ঘরানা ফুটবল আছে, কিন্তু ভারতবর্ষের এখন আমাদের ঘরানাটা ঘেঁটে ঘ হয়ে গেছে। আমাদের কোনো সময় ব্রাজিলিয়ান কোচ, কোনো সময় ব্রিটিশ কোচ, কোনো সময় ডাচ কোচ, সবাই আসছে একটা একটা, কিন্তু আমরা এখনও বুঝতে পারিনি আমরা কোন ঘরানায় আমরা শুট কোন করতে ঘরানা যাওয়া উচিত। আমাদের দেশে এখনও খুব প্রপার সিলেবাস, আমি সিলেবাস তৈরি করেছিলাম, যেটা টিএফএতে কাজ করে আর এটা খুব সিস্টেমেটিকভাবে সাকসেসফুল হয়েছিল। কিন্তু ভারতবর্ষের যখনই যেমন সিবিএসসি সিলেবাস আছে, আইসিএসসি সিলেবাস আছে, ফুটবলের একটা স্পেসিফিক সিলেবাস দরকার। না, কল্যাণ চৌবে যখন প্রেসিডেন্ট হয়েছিল তখন এই সিলেবাসের কথা কিন্তু বলেছিল, কিন্তু আমি বলেছিলাম সিলেবাসের কথা, কোন সিস্টেমটা আমরা ধরবো, যতক্ষণ না প্রপার সিলেবাস, যেমন কোচেরা যেমন এই লাইসেন্স, বি লাইসেন্স, ডি লাইসেন্স, তখন থেকে যে কোচেরা যেন ওই সিলেবাসটাকে ওদের তখনই যেন দিয়ে দেওয়া হয়, এই সিলেবাসটা আমরা ফলো আমরা করবো, এইভাবে বড় হবো, আমাদের প্লেয়াররা এইভাবে খেলবে। আগে টিচারদের তৈরি করতে হবে, শিক্ষকদের তৈরি করতে হবে। আমি যেমন জার্মান মেথডে বড় হয়েছি, ওখানকার সিস্টেমটা তৈরি করছি, ইন্ডিয়ান মেথড করে আমি টিএফতে সাকসেস হয়েছি। যাই হোক, ভারতবর্ষে একটা তবু স্যার, আমি আফসোসের কথাটা বলছি, মানে দ্রোণাচার্য হওয়াটা আমরা বলছি এক্সট্রা টাইম বাংলা থেকে বলছি যে দ্রোণাচার্য এই অ্যাওয়ার্ড অবশ্যই রঞ্জন চৌধুরীর পাওয়া উচিত ছিল, কেননা দ্বিশতাধিক প্রায় 300 ফুটবলার কিন্তু তার হাত দিয়ে এসেছে, যারা পরবর্তীকালে ভারতীয় ফুটবলে বিরাজিত হয়েছে। সুতরাং এটা কিন্তু তার প্রাপ্য ছিল। রঞ্জন দা, আফসোসের কথাটা বললেন না? আমি আমার কাজ করেছি, আফসোসের কিছুই নেই, এখনও অনেক কাজ, যতদিন বেঁচে থাকবো কাজ করে যাব ফুটবলের জন্য। যদি আপনারা, তুমি বলছো, এটা আমার কাছে বিরাট একটা সৌভাগ্য ব্যাপার, যদি দেবার হয় দেব, আমার কোনো ক্ষতি নেই, আমি আমার কাজ করেছি। যে সমস্ত ফুটবলাররা যারা নাম করেছে, আমি বলছি ধরুন সুভাষিস হতে পারে লেটেস্ট, বা তারও আগে ধরো দীপেন্দু, বা আরও যারা আছে, ধরো লালম পুইয়া, কি কোয়ালিটির প্লেয়ার ছিল, বা কল্যাণ চৌবে, বা সুব্রত পাল, এরা যোগাযোগ রাখে? হ্যাঁ, ওরা যোগাযোগ রাখে। আমি নিজে মাঝে মাঝে সবাইকে ফোন করি, কেমন আছিস না আছিস, সবাই যোগাযোগ রাখে। আমি চাই সবাই ভালো থাকুক, কিন্তু আমি সবাইকে বলি, ফুটবল তোমাদের একটা বড় প্ল্যাটফর্ম দিয়েছে আজকে তোমাদের নাম, যে তোমাদেরও ফুটবলকে ফেরত দেওয়া উচিত। তো সুব্রত পালও কিছু কাজ করছে, করলাম তো, এআইএফএফতে জয়েন করেছি, বা বহু ফুটবলাররাও কাজ করে যাচ্ছে। কালকে যেমন প্র্যাকটিস করতে গেছিলাম এআইএফএফ গ্রাউন্ডে, অরিন্দম নিজে এসে আমাদের গোলকিপারটাকে, মেয়েদের গোলকিপারটাকে ট্রেনিং করানো, খুব ভালো লাগলো, খুব ভালো। এই জন্য এটা আমি চাই সবাই ফুটবলাররা, যেমন যারা টিএফএ থেকে বিশেষ করে যারা বড় হয়েছে, একাডেমির মাধ্যমে যারা বড় হয়েছে, বা পুনে এফসির একাডেমির মাধ্যমে যারা, তারা যেন একাডেমির স্টাইলে যেন বাচ্চাদের যেন। এখানে একটা খুব প্রশ্ন আসে যে টিএফএ, তারপর পুনে এফসি একাডেমির পর তেমন কোনো একাডেমির, ম্যাক্সিমাম অধিকাংশ একাডেমি আমরা দেখি বিজনেস মডেলে বড় হয়, তারা শুধু টাকা কামানোর একটা পরিকল্পনার মধ্যে থাকে, কিন্তু তারপর আর হলো না কেন? না, আমি বিশ্বাস না, টাকা কামানোর বিশ্বাস না। ভারতবর্ষে পোটেনশিয়ালের অভাব নেই। যেমন সত্যিকারে অনেস্টলি যদি কাজ করা হয়, ভারতবর্ষের যা পোটেনশিয়াল আছে, আমি বলছি না গোটা ভারতবর্ষ, একটা স্টেপ যদি বেঙ্গলে যদি ভালো করে কাজ করে, বেঙ্গলও যে কোনো এশিয়ান লেভেলে চলে যেতে পারে। ছোটো ছোটো দেশ, ছোটো ছোটো ভাষা, একটা ভাষা একটা নিয়ে কাজ করতে বেশি সুবিধা, অনেক বেশি সুবিধা।
কারণ 10টা ভাষা নিয়ে 10টা মতামত দিয়ে একটা টিম তৈরি করা যায় না। একটা টিম একটা মতামত নিয়েই তৈরি হয়, একটা দৃষ্টিমূলক ভাবনা চিন্তা নিয়েই তৈরি হয়। তো বেঙ্গল যদি চায় যে আমি একটা দৃষ্টিমূলকভাবে এইটা আমার টার্গেট 2030-এ আমরা ভারতবর্ষের বেস্ট ফুটবলার হব, ইন্ডিয়া টিমে 10টা প্লেয়ার তৈরি হবে 2000, বেশি দূর না, 2030, 5 বছরের টার্গেট নয়, সম্ভব, খুব ইজিলি সম্ভব। রঞ্জন অবসর নেবেন? যতদিন আমার শ্বাস আছে কাজ করে যাব। অবসরের প্রশ্নই নেই। আর রঞ্জনদা, এতদিন কাজ করলেন ভারতীয় ফুটবলে, ঠিক কোন জিনিসটাকে বাদ দিলে ভালো হতো বলে আপনার মনে হয়? একটা কথা আছে জাপানিতে, হিউম্যান মোশন ইজ মোর দেন এ ওয়ার্ক ইজ মোর দেন হিউম্যান মোশন, ওয়ার্ক ইজ মোর দেন হিউম্যান মোশন। আমরা ভাবে আমরা এশিয়ান লেভেলে যাব, ওয়ার্ল্ড কাপ লেভেলে যাব, যে ধরনের বিদেশে যেই প্লেয়ার যেইভাবে ওয়ার্কলোড নেয়, যেভাবে কাজ করে, তার 25% আমরা কাজ করি না। আমরা খুব জলদি আমরা কম্প্রোমাইজ করে নিই, আমরা খুব জলদি মানসিক সমস্যা। কিন্তু যে ধরনের হার্ডওয়ার্ক আমি দেখেছি, বা আফ্রিকাতেও গেছি, আমি দেখেছি যারা ম্যারাথন রান করে, যেভাবে ওরা নিজেদের প্রিপারেশন করে, ভারতবর্ষে সম্ভব, কিন্তু সেইটা শুরু হবে। আমি একটা কথা বলি, পুনেতে আজ থেকে 2014 সাল, আজ থেকে 11 বছর আগে, প্রায় তখন মধ্যরাত, রঞ্জন চৌধুরীর সঙ্গে আমি সঙ্গী ছিলাম সেদিন, সেই রাতে ফুটবল নিয়ে নানান আলোচনা হচ্ছে, পিভট সিস্টেম থেকে শুরু করে নানান বিষয়ে আলোচনা হচ্ছে। আমার অ্যানকাউন্ট কয়েকজন ফুটবল গুরুর মধ্যে একজন রঞ্জনদার সঙ্গে যখন কথা হচ্ছে, রঞ্জনদা একটা কথা আমাকে বলেছিলেন, যেটা আপনারা তো আমার শো দেখেন নিয়মিত এবং নানান কথা শোনেনও, আমার বিরুদ্ধেও মতামত দেন বা আমার কথার সঙ্গে সহমত পোষণ করেন। এক্সট্রা টাইম বাংলার সৌজন্যে এটা আমার সৌভাগ্য বলতে পারেন। আমি একটা জিনিস বলতে চাই যে রঞ্জনদা একটা কথা বলেছিল সেই দিন রাতে। রঞ্জনদা কী বলেন, ফুটবলারদেরকে কি বলেন, ফুটবল খেলাটা কেন, কি কারণ, একটু আমাকে বলুন, ছোটোর ওপরে বলুন। রঞ্জনদা বলেছিলেন বিস্ট, এই শব্দটা বলেছিলেন, জন্তু। তারপর বলেছিলেন সেই যে অ্যাম্পি থিয়েটার, ধরো গ্রিসের অ্যাম্পি থিয়েটার, রোমের অ্যাম্পি থিয়েটার, যেখানে একজন মানুষকে ফেলে দেওয়া হচ্ছে একটি হিংস্র জন্তুর সামনে, তারপর লড়াই হবে। সে লড়াইয়ে অধিকাংশ সময় মানুষ পরাজিত হয়, বেশিরভাগ সময় হিংস্র জন্তুটি জেতে। অথচ দেখুন, গ্যালারিতে বসে আছে, অ্যাম্পি থিয়েটারে মানুষ বসে আছে, তারা কিন্তু কেউ সেই মানুষটিকে, অসহায় মানুষটিকে বাঁচানোর কথা ভাবছে না। তারা ভাবছে মানুষটি জিতবে এবং মানুষটি জিতলে তাদের সবচেয়ে বেশি আনন্দ। মানুষের ভেতরে যদি বিস্ট সত্তাটা, জন্তু বা জান্তব সত্তাটা যদি না জাগ্রত হয়, তাহলে ওই জন্তুটাকে কিন্তু মারতে পারবে না, ওই হিংস্র বাঘ বা সিংহকে মানুষ মারতে পারবে না। কাম টু দ্য পয়েন্ট, ফুটবল খেলা হচ্ছে এই জান্তব প্রকৃতির একটা ছোট সংস্করণ। এই জিততে হবে যে মানসিকতাটা, সেটা কিন্তু এসেছে ওই অ্যাম্পি থিয়েটার কনসেপ্ট থেকে। এই মানুষটি আমাকে আজ থেকে 11 বছর আগে আমার মস্তিষ্কে পুট করে দিয়েছিল, মনে পড়ে? আমি অনেক ইমোশনাল। একটা জিনিস আমি বুঝি একটা ওয়ার্ডে, ইউ শুড বি টেররিস্ট, স্পোর্টস টেররিস্ট। আমরা টেররিজম দিয়ে দুঃখী করি, আমরা বলি। আমি দেখেছি জার্মান প্লেয়ারদের, আমি দেখেছি হল্যান্ড প্লেয়ারদের, আমি দেখেছি ওরা কী করে প্রিপারেশন নেয়, কারণ দে আর দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এটাই আমাদের ভারতীয়দের মধ্যে নেই। ভারতের মধ্যে আছে, সুপ্ত জায়গা আছে। ভারতীয়রা তখনই জেগে ওঠে যখন বিরাট একটা বিরাট একটা দেশে প্রবলেম তৈরি হয়। ভারতবর্ষ একটা বিশাল শক্তি, কিন্তু সেই শক্তিটা আমাদের 90% বলা উচিত না, এটা আমাদের স্পিরিচুয়াল জায়গায় আমরা ওইটা নিয়ে যাই। আমরা স্পিরিচুয়ালি আমরা এত স্ট্রং, সেই স্পিরিচুয়ালি যে 10% যদি স্পোর্ট জগতে আসতো, আমি দেখেছি স্পিরিচুয়ালি তারা 100 কিলোমিটার 200 কিলোমিটার হেঁটে হেঁটে খালি পায়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে স্পিরিচুয়ালি? তার 10-25% যদি আমাদের স্পোর্টসে লাগায়, স্পোর্টসে দিই, আমাদের দেখবেন আমরা উই আর দ্য লিডিং ইন দ্য ওয়ার্ল্ড। এটা আমি পুরোপুরি বিশ্বাস করি। রঞ্জনদা, আপনি এতদিন একাডেমি স্ট্রাকচারে ইন্ডিয়ান ফুটবল নিজেকে নিয়োজিত করেছেন,
শুধু কি এটাই বলার চেষ্টা করেছেন তোমার মধ্যে এটা নেই, এটা লাগবে? ফুটবলারদেরকে আলাদা করে কি বলতেন? নয়তো এত একাডেমি রয়েছে দেশে, এত ক্লাব রয়েছে, এত একাডেমি রয়েছে, তারা এত কিছু, কিন্তু এত ফুটবলার তো কেউ প্রডিউস করতে পারেনি। কি বলতেন, মন্ত্রটা কি? দেখুন, মন্ত্র একটাই, নিজেকে বিশ্বাস করো, নিজেকে রেসপেক্ট। আমরা মারাদোনা, মেসি, হাজার হাজার তোমার মধ্যে তো মেসি লিও, তোমার মধ্যে মারাদোনা, তোমার মধ্যে বেস্ট প্লেয়ারের লুকিয়ে আছে তোমার মধ্যে। তুমি কি কোনোদিন দেখেছো? তুমি কোনোদিন দেখেছো তোমার মধ্যে কত বড় বড় জিনিস লুকিয়ে আছে? আজকে মার্কেটিং, মিডিয়া ওদের অনেক দূর টেনে নিয়ে গেছে বিদেশি প্লেয়ারদের, কিন্তু তার থেকেও বেশি তোমার মধ্যে শক্তি আছে। আমাদের প্লেয়ার, আমি গেছি যখন টিএফএ নিয়ে যেতাম, বায়ার্ন মিউনিখকে মারতাম, এফসি করে। আপনি সুব্রত পালকে জিজ্ঞেস করুন, যেখানে জিজ্ঞেস করো, টপ মালসুম তুঙ্গা, বায়ার লিভারকুসেন খেলছি, কোচ এসে বলে ওকে সই করাবে মালসুম তুঙ্গাকে, এখনও মনে আছে যে তুলুঙ্গাকে। আমরা অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী, বাট বাট আমি আবার বিশ্বাস, আমি সরি নবী, তুমি যদি শুনে থাকো এটা, আমি নাম ভুলে যাচ্ছি, মানে এত ফুটবলার রঞ্জনদার হাত থেকে এসেছে, আনবিলিভেবল। কিন্তু আমি আবার বলছি, আমাদের মধ্যে যা শক্তি আছে, যা লুকিয়ে আছে, যদি আমরা ব্লাস্ট করি, যদি আমাদের যুবকরা ব্লাস্ট করে, যদি আমাদের ইউথরা ব্লাস্ট করে। মন্ডল, আমি ভুলে যাচ্ছি, মানে কিসব প্লেয়ার। রঞ্জন, আমি শোর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। একটা ইমোশনাল শো, কারণ রঞ্জনদার সঙ্গে দেখা হলে আমার অনেক কথা মনে পড়ে, কেননা একটা দীর্ঘ সময় পুনেতে কাটিয়েছিলাম ওনার সঙ্গে এবং ওনার ছত্রছায়ায়। রঞ্জনদা, তবু যে প্রশ্নটা এশিয়ান লেভেল, আমি বলছি না যে ইন্ডিয়া বিশ্বকাপ খেলবে, এশিয়ান পর্যায়ে 5, 6, 7 আসতে গেলে কতটা পথ অতিক্রম করতে হবে? একটা আদর্শ যারা যাত্রা করেছে তাদের উপমাটা নিতে হবে। সিম্পলি জাপান মডেলটা নিয়ে নিক, সিম্পলি সাউথ কোরিয়ার মডেলটা নিয়ে নিক। ওরা কীভাবে, জাপান থেকে অনেক এগিয়ে ছিলাম আমরা, সাউথ কোরিয়া থেকে অনেক এগিয়ে ছিলাম। ওদের মডেলটা নিক, ওদের মডেলটা ইমপ্লিমেন্ট করুক, একটা কথা বলেছি, আবার রিপিট করছি, আমরা যতটা ভাবি যে আমরা কুইক, খুব জলদি উপরে উঠবো না, সবার উপরেই ডিপেন্ড করছে। জাপানিরা যেভাবে কষ্ট করে বড় হয়, হয়তো ওরা লাক্সারির পেছনে প্রচুর কষ্ট, বা সাউথ কোরিয়ানরা যেভাবে কষ্ট করে বড় হয়, বা চাইনিজরা যেভাবে ওয়ার্ল্ড কাপে অলিম্পিক্সে দিচ্ছে। তারপরে আমি সাংহাই স্পোর্টস সেন্টারে গেছিলাম, আনবিলিভেবল। ওরা পরিশ্রমের কথা বলছেন রঞ্জনদা। এই যে শিলংয়ের গ্রাউন্ডে ভারত খেললো বাংলাদেশের বিরুদ্ধে, ম্যাচটা দেখেছেন নিশ্চয়ই। হাঁটি হাঁটি পাপা ফুটবল খেলছে, ঠিকঠাক বল ধরার ইচ্ছা নেই ভারতীয় ফুটবলারদের, কষ্ট হয়। আমি এই নিয়ে কোনো কিছু বলতে চাই না, প্রত্যেকটি প্লেয়ারকে আমি যথেষ্ট রেসপেক্ট করি। আমি আবার বলবো, ভারতবর্ষের ফুটবলের প্রতি বছর 30 থেকে 40টি নতুন ফেস আসা দরকার। এবং আইএসএলে আই লিগ অনেক বেশি, কোথায় ছেলে কোথায় বেরোচ্ছে, নিশ্চয়ই বেরোবে না কেন নিশ্চয়ই। এটা আমাদের আমাদের শিক্ষক, যারা কোচেসরা আছে, তাদের অনেক, কারণ প্লেয়াররা সবাই চায় আমরা মারাদোনা হতে চাই, মেসি হতে চাই, আমরা টপ লেভেলে সব জায়গায় খেলতে চাই। তাদের মধ্যে ভেতরে প্রচুর স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্নটা পরিপূর্ণ যাত্রা শুরু হয় বাবা মার থেকে যাত্রা কিন্তু সত্যিই চালু হয়, কিন্তু সেটা গিয়ে আটকে যায় একটা জায়গায়। তাই আমি বারবার বলবো, মেন্টার যারা কোচেস, যারা ওই স্বপ্নের পিছনে ধরে, এই জায়গাটা হচ্ছে পাগলদের জায়গা, ম্যাডনেসের জায়গা। এটা হচ্ছে ওয়ারিয়ার ফিল্ড, এটা অন্য জগৎ। এই জগৎটা যারা একবার যারা হিসেব করছেন তাদের জগৎ নয়। বসে যারা হিসেব করছেন যে জাতীয় দলে সুযোগ পাবে, তার বিনিময়ে কি পাবে, এবং এজেন্টদের দ্বারা নির্ধারিত জাতীয় ফুটবল এবং ভারতীয় ফুটবল কন্ট্রোলড হবে, এটা একদম নয়। রঞ্জনদা বোধহয় সেটাই বলতে চাইছেন। এই পাগলামিটা বোধহয় অচ্যুত ব্যানার্জিদের ছিল। এই পাগলামিটাই ভারতীয় ফুটবলকে শতাধিক বছরের প্রাচীন করেছে। রঞ্জনদাদের মধ্যে সেই পাগলামিটা আছে বলেই কিন্তু এত ফুটবলার দুহাত ভরে দিয়েছেন। কোনো ব্যক্তিগত কারোর কোচ নন, সমষ্টিজনের কোচ। শয়ে শয়ে ফুটবলার এসছেন তার হাত দিয়ে। কথায় কথায় অনেকের নাম আমরা মনে করতে পারলাম না, অনেকের নাম বললামও, কিন্তু অনেক নাম বাকি পড়ে গেল। রঞ্জনদা, একটা দারুণ সময় আমরা কাটালাম। আশা করি
এবং পরে কবে দেখা হবে জানি না, অবশ্যই দেখা হবে। এবং আগে বোধহয় এক্সট্রা টাইম বাংলা স্টুডিওতে তার সঙ্গে লাস্ট আমরা সাক্ষাৎ করেছিলাম আজ থেকে বছর 2-3 আগে। পর্যন্ত ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, এবং ঠিক যেভাবে ভারতীয় ফুটবলারদের আপনি তৈরি করে যাচ্ছেন দিনের পর দিন, ঠিক সেটাই করুন। সাউথ অবশ্যই একটা দারুণ জায়গা, ফুটবলের হাব বলা যেতে পারে, বিশেষ করে কেরালা। বাংলা কেরালা দুটোই আপনার হয়ে গেল। দীর্ঘ সময় টাটা ফুটবল একাডেমির সঙ্গে সময় কাটানোর পর পুনে এফসি একাডেমি, তারপর ইস্টবেঙ্গল, এবং এখন গোকুলাম কেরালা। একটা খুব বড় চ্যালেঞ্জ। চলতে থাকুক আপনার এই ফুটবলার সার্চিং, এবং আমাদের দাবিটা আরও বেশি সোচ্চার হোক। দ্রোণাচার্য পুরস্কার পাওয়া অন্তত উচিত এই মানুষটির। কি বলেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। নমস্কার, সঙ্গে থাকবেন। Extra time.